ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ টুথপেস্ট। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শেষ পর্যন্ত চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে জয় হলো বৃষ্টির। বৈশাখের বৈরসিক বৃষ্টিতে ভেস্তে গেল বাংলাদেশ নিউজিল্যান্ড দ্বিতীয় টি-20। প্রথম ম্যাচে 6 উইকেটে জিতে সিরিজে 1-0 এগিয়ে আছে টাইগাররা। 2 মে মিরপুরের শেষ ম্যাচ জিতলেই শিরোপা নিশ্চিত হবে স্বাগতিকদের। শঙ্কাটা সত্যি হলো। বুধবার সকাল 11টায় শুরু হওয়া বৃষ্টি অঝরে ঝরেছে সারাদিন। দুপুর 2টা থেকে অপেক্ষার পালা শুরু হয় দর্শকদের। বৃষ্টির তীব্রতা অধিকাংশ সময় ছিল বেশি, কখনো কিছুটা কমেছে, সেই সাথে আবার মাঝে মাঝে হয়েছে দমকা হাওয়া, যা বাড়িয়েছে বৃষ্টির বেগ। তবে কেবল বৃষ্টি হয়নি, সঙ্গে ছিল বজ্রপাতও। বৃষ্টির পানিতে হয়তো তৃষ্ণা মিটেছে বীরশ্রেষ্ঠ শহীদ লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের ঘাসগুলো। তবে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের পোহাতে হয়েছে চরম বিড়ম্বনা। মাঠে ঢোকা থেকে শুরু হয় সেই ঝামেলার। কিছু সংখ্যক দর্শক সঙ্গে এনেছিলেন ছাতা, কিন্তু অধিকাংশরাই বৃষ্টির সাথে লড়াই করে কাক ভেজা হয়ে ঢুকেছেন গ্যালারিতে। যথারীতি স্টেডিয়ামের অধিকাংশ গ্যালারিতেই নেই শেড, তাই তো বৃষ্টির হাত থেকে বাঁচতে দাঁড়িয়ে থেকেই লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়েছে তাদের। বাংলাদেশ দলের ক্রিকেটাররা সময় পার করেছেন ড্রেসিং রুমে বসে থেকে আড্ডা দিয়ে। তবে নিউজিল্যান্ড দলের কিছু ক্রিকেটার করেছেন অনুশীলন। প্রায় 10 কোটি টাকা ব্যয়ে নির্মিত সাগরিকা স্টেডিয়ামের ইনডোর ফ্যাসিলিটিস দেশের অন্যতম সেরা। কয়েক দফায় নিউজিল্যান্ডের ব্যাটার ও বোলাররা করেছেন ইনডোরে প্র্যাকটিস। বিকাল 5টা পর্যন্ত যদি মাঠ প্রস্তুত করা যেত, সেক্ষেত্রেও হতো ন্যূনতম 5 ওভারের ম্যাচ, কিন্তু বৃষ্টি ঝরেছে অবিরাম। বিকাল 4:15 পর্যন্ত অবস্থার উন্নতি না হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচ। 2 অধিনায়ক ড্রেসিং রুমে করেছেন হ্যান্ডশেক। স্বভাবতই ম্যাচ ভেস্তে যাওয়ায় হতাশ খেলা দেখতে আসা দর্শকরা। তবে চট্টলার দর্শকদের জন্য সুসংবাদ দিয়েছে বিসিবি। অনলাইনে টিকিট কাটা সকল দর্শক ফেরত পাবেন টাকা। ম্যাচ দেখতে না পারার আক্ষেপ থাকলেও বিসিবির সিদ্ধান্তে খুশি ভক্তরা। যদি যা সত্যি বাস্তবায়ন হয় তাহলে আমরা অনেক খুশি হব দর্শকরা, এবং বিসিবির প্রতি আমাদের আক্ষেপ আরও মহব্বত আরও বাড়বে। আমরা অনেক কষ্ট করে দূর থেকে খেলা দেখতে আসছিলাম, কিন্তু দেখতে পারি না, সেটা ওয়েদারের কারণে। এটা বিসিবির কোনো সিদ্ধান্ত না। প্রায় 4 ঘন্টা ছিলাম স্টেডিয়ামের ভিতর, বৃষ্টিতে ভিজছি বলার বাইরে। অনেক আশা নিয়ে ম্যাচটা দেখতে আসছি, যেহেতু এর আগের ম্যাচটা বাঙালি অনেক ছন্দে আছে। সাগরিকায় দ্বিতীয় টি-20 হলেই যে বাংলাদেশের ট্রফিটা নিশ্চিত হতো, সেটা তো হলফ করে বলার সুযোগ ছিল না। তবে বাংলাদেশ দল যে ফর্ম আর মোমেন্টামে ছিল, তাতে হলফ করে বলাই যায় ফেভারিট হিসেবেই দ্বিতীয় টি-20তে মাঠে নামতো টাইগাররা। তবে এখন সিরিজের নিষ্পত্তির জন্য চোখ রাখতে হবে মিরপুরেই। শেরে বাংলায় নির্ধারিত হবে সিরিজের ভাগ্য। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, চট্টগ্রাম। দর্শকরা তাদের মন্তব্য মতামতগুলো বলছিলেন। তবে এরই মধ্যে আরও একটা ঘটনা কিন্তু ঘটে গেছে। সেই ঘটনা হচ্ছে নাহিদ রানা, যিনি আপাতত রেস্টে আছেন, অর্থাৎ টি-20 সিরিজে তাকে নেওয়া হয় নাই, কারণ তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা নিয়ে যথেষ্ট সচেতন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এবং 6 দিনের তার যে রেস্টিং পিরিয়ডটা ছিল, সেই পিরিয়ডটাও তিনি পার করেছেন। তবে আগামী 3 মে লাহোরে হবে PSL এর এবারের আসরের ফাইনাল। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার জলমি। পেশোয়ারের হয়ে ফাইনাল মাতানোর জন্য নাহিদ রানাকে এনওসিও দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রানা এনওসি পাওয়ায় বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ জানিয়েছেন পেশোয়ারের চেয়ারম্যান। ঠিক ছবির মতো নাহিদ রানার ক্রিকেট ক্যারিয়ারও তো এখন উচ্ছ্বাসে ভরপুর। প্রশ্ন উঠতে পারে, রানা কি তার ক্যারিয়ারের সবচেয়ে ভালো সময় কাটাচ্ছেন? পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন রানা। এরপর PSL-এ 4 ম্যাচে 7 উইকেট, ইকোনমিও 5.5-এর কম। PSL-এর মাঝপথে দেশে ফিরে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আবারও সিরিজ সেরা। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য কিউইদের বিপক্ষে টি-20 সিরিজের দলে রাখা হয়নি রানাকে। PSL-এর এনওসি বৃদ্ধির আবেদন করা হলেও তা খারিজ হয়ে যায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য। তবে রানার জন্য সুখবর, পেশোয়ার জলমি ফাইনালে ওঠায় 3 মের ফাইনালের জন্য তাকে ছাড়পত্র দিয়েছে বিসিবি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে রানাকে পিএসএল ফাইনাল খেলার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, পিএসএল এর মতো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনাল খেলার গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত তারা নিয়েছে। তারা বিশ্বাস করে এই সুযোগ রানাকে বিশ্বমঞ্চে আরও দাপট দেখাতে সাহায্য করবে। রানাকে পেয়ে পেশোয়ার জালমিও খুশি। দলটার চেয়ারম্যান জাভেদ আফ্রিদি তার এক্স হ্যান্ডেলে বিসিবি সভাপতি তামিম ইকবালকে ধন্যবাদ দিয়েছেন। জানিয়ে রাখা, পেশোয়ার জালমির হয়ে অতীতে খেলেছিলেন তামিম। বরাবরই এই দলটায় বাংলাদেশিদের আধিক্য। তামিম ছাড়াও খেলেছেন সাকিব, সাব্বির রহমান। এই আসরেই রানা বাদে ছিলেন শরীফুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম। প্রথম কোয়ালিফায়ার জিতে ফাইনাল নিশ্চিত করেছে পেশোয়ার। এবারই প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে রানার। আগামী 3 মে লাহোরে হবে পিএসএল এর এবারের আসরের ফাইনাল। সব ঠিক থাকলে সেই ফাইনালে মাঠ মাতাবেন বাংলাদেশ এক্সপ্রেস। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আমাদের বাংলাদেশে আমরা অনেক ধরনের ট্যালেন্ট হান্ট বা প্রতিভা অন্বেষণ কার্যক্রম দেখতে পাই, তবে এই প্রতিভা অন্বেষণ কার্যক্রমগুলো অনেক বেশি মাত্রায় নাচ, গান কিংবা অভিনয় এসব ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় সীমাবদ্ধ থাকতে দেখি। ক্রীড়াঙ্গনে সত্যি কথা বলতে বেশ কয়েকবার পেসার হান্ট হয়েছিল, তবে ডেডিকেটেড কোনো প্রতিভা অন্বেষণ কার্যক্রম কিন্তু আমরা ওইভাবে দেখতে পাই নাই। নতুন করে স্পোর্টস, এটা বাংলাদেশ সরকারের একটা নতুন উদ্যোগ। এর জন্য 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীদের নিয়ে প্রতিভা অন্বেষণের কার্যক্রম শুরু হবে 2 মে থেকে। আবেদন জমা পড়েছে 1,60,779টি। সিলেট থেকে 10টি অঞ্চলে এই কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাছাইকৃত অ্যাথলেটদের বিকেএসপিতে রেখে পাইপলাইন সমৃদ্ধ করার কথা জানিয়েছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। অদম্য সব প্রতিভা ছড়িয়ে আছে সারা দেশ জুড়ে, চোখে স্বপ্ন। নির্বাচনী ইশতেহারে দেয়া ক্রীড়া প্রতিশ্রুতি এরই মধ্যে বাস্তবায়ন শুরু করেছে সরকার। ক্রীড়া কার্ড, ক্রীড়া বৃত্তির পর এবার পরবর্তী সংযোজন হিসেবে যুক্ত হচ্ছে নতুন করে স্পোর্টস। খেলাধুলাকে সারা দেশে ছড়িয়ে দিতে প্রতিভা অন্বেষণের এই কার্যক্রম সিলেট থেকে 10টি অঞ্চলে একযোগে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন ও তার ঐকান্তিক অভিপ্রায় এবং আমাদের সকলের পরিশ্রমের ফলস্বরূপ আগামী 2রা মে 2026 শুরু হতে যাচ্ছে বাংলাদেশের আগামী অগ্রযাত্রা। সহযাত্রী নতুনদের প্রাণের স্পন্দনে উজ্জীবিত নতুন করে স্পোর্টস। 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা প্রথমবারের মতো অংশ দিতে যাচ্ছে নতুন করে স্পোর্টসে। ক্রিকেট, ফুটবল, অ্যাথলেটিক্স সহ 8টি ইভেন্টে আবেদন জমা পড়েছে 1,60,000-এরও বেশি। এখান থেকে বাছাইকৃত অ্যাথলেটদের বিকেএসপিতে রেখে আগামী দিনের জন্য তৈরি করার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যে সকল প্রতিভাবান খেলোয়াড়দেরকে আমরা অন্বেষণ করব, তাদেরকে কিন্তু সরকারিভাবে তাদেরকে ক্রীড়া বৃত্তি প্রদানের মাধ্যমে আমরা আমাদের যে ঢাকা সহ বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে সেইখানে আমরা তাদেরকে সেই সুযোগ সুবিধা নিশ্চিতের মাধ্যমে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা বহন করব। আগামী শিক্ষাবর্ষ থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করছে সরকার। 495 জন ক্রীড়া অফিসারের মাধ্যমে সারা দেশে এই কার্যক্রম পরিচালিত হবে বলে জানান আমিনুল হক। আগামী শিক্ষাবর্ষে 4র্থ শ্রেণী থেকে যে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি, সেই 8টি ইভেন্ট এখানে রয়েছে। সেই বাধ্যতামূলকের জন্য আমাদের 495টি উপজেলায় আমরা একজন করে ক্রীড়া অফিসার খুব দ্রুতই নিয়োগ দেওয়ার জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা করেছি। সেই অনুযায়ী আমাদের সরকারি যে কার্যক্রম রয়েছে সেটা চলমান রয়েছে। সরকারের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী প্রতি বছর নতুন করে স্পোর্টসের মাধ্যমে পাইপলাইন সমৃদ্ধ করার পরিকল্পনা আমিনুল হকের। শিশু কিশোরদের স্বপ্নকে দেশবাসীর সামনে তুলে ধরবেন। আপনাদের সহযোগিতায় আমাদের এই তৃণমূলের লড়াই একদিন অলিম্পিক কিংবা বিশ্বকাপের মঞ্চে রূপ নেবে। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। এদিকে অর্থাভাবে ক্যাম্পে শুরু করতে পারছিল না বাংলাদেশের নারী হকি দল, যেই দলটাই এখন এশিয়ান গেমসের বাছাইয়ে ফাইনালে উঠে তাক লাগিয়ে দিয়েছে পুরো দেশকে। অথচ এটাই নারী হকি দলের প্রথম কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট। সিঙ্গাপুর বধের নায়ক, আসরের সর্বোচ্চ স্কোরার আইরিন আক্তার রিয়ার জীবন সংগ্রামের গল্পটা সহজ ছিল না। ইন্দোনেশিয়া থেকে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন নিজের স্বপ্নের কথা। তোমরা আমাদের অবহেলা করেছিলে, দেখো বাংলাদেশকে আমরা এশিয়ান গেমস বাছাই হকির ফাইনালে নিয়ে ইতিহাস গড়েছি। অর্পিতা, রিয়ারা হয়তো মনে মনে তাই বলছিলেন। বাংলাদেশ জাতীয় নারী হকি দলটা যে অর্থাভাবে ক্যাম্পই শুরু করতে পারছিল না, সেই তারাই এখন এশিয়ার অন্যতম সেরা।
জাকার্তায় সেমিফাইনালে শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে 3-1 গোলে জিতে বাংলার জয়ী তারা। আগে 3 ম্যাচে 2 গোল করা রিয়া এদিন একাই 3 গোল করে এখন যুগ্মভাবে আসরের সর্বোচ্চ গোলদাতা। কে বলবে এটাই পুরো দলের প্রথম আন্তর্জাতিক কোনো আসর? আমরা এই প্রথমবার এশিয়ান গেমস হকি কোয়ালিফাই রাউন্ডে অংশগ্রহণ করেছি। আমরা চেয়েছিলাম যে ধাপে ধাপে এগোনোর, সেটা অর্জন হয়েছে। এখন আমরা আজকে ফাইনাল খেলবো। চেষ্টা থাকবে যে সবাই একত্রিত হয়ে আমরা ভালো কিছু অর্জন করার, চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার। বিকেএসপির এই ছাত্রীর জীবন সংগ্রাম গল্পকেও হার মানায়। 3 বছর বয়সে বাবাকে হারানোর পর মা বিয়ে করেন। নতুন বাবা আদর করতেন আপনের চেয়েও বেশি। বাবা মার অনুপ্রেরণাতেই রিয়ার এত দূর আসা। আমার বাসা ঝিনাইদহ। আমরা তিন ভাই বোন। আমার মা বাবা অনেক সাপোর্ট করেন সব কিছুতে এবং পরিবারের সবাই অনেক সাপোর্ট করেন। 1 মে মধ্যরাতে এশিয়ান গেমসের মূল পর্বে কোয়ালিফাই করে দেশে ফিরবে বাংলাদেশ জাতীয় নারী হকি দল। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে রাতে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্সেনাল। বাংলাদেশ সময় ম্যাচ শুরু হবে রাত 1টায়। গানারদের আতিথ্য দেবে দিয়েগো সিমিওনের শিষ্যরা। ইউরোপ সেরা ট্রফি কখনো না জিতলেও এখন পর্যন্ত অ্যাটলেটিকো 3বার এবং আর্সেনাল 2006 সালে একবারই ফাইনাল খেলেছে। চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থেকে শিরোপার পথে হাঁটছে আর্সেনাল। অপরদিকে লা লিগায় শিরোপা হাতছাড়া হলেও ইউরোপ সেরার মঞ্চে দুর্দান্ত ছন্দে আছে সিমিওনের দল। কোয়ার্টার ফাইনালে 2 লেগ মিলিয়ে বার্সেলোনাকে 3-2 ব্যবধানে পরাজিত করেছে তারা। অন্যদিকে স্পোর্টিং সিপির সঙ্গে 2 লেগে 1-0 কষ্টার্জিত জয়। সেমির টিকিট কেটেছে আর্সেনাল। বৃহস্পতিবার শুরু হচ্ছে জাতীয় পুরুষ রাগবি 7 সাইড চ্যাম্পিয়নশিপের 10ম আসর। একই সঙ্গে 7ম নারী রাগবি 7 সাইড চ্যাম্পিয়নশিপও। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী এবং আনসার সহ 16টি জেলা মিলিয়ে মোট 18টি দল অংশ নিচ্ছে। এবার নারী বিভাগে খেলবে 8টি দল, এর মধ্যে 7টি জেলার সঙ্গে রয়েছে বাংলাদেশ আনসার। বুধবার বিকালে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানিয়েছেন রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান। বিজয়ী দলকে 20,000, রানার্স আপ দলকে দেয়া হবে 10,000 টাকা অর্থ পুরস্কার। অনুষ্ঠানে রাগবি ফেডারেশনের সভাপতি, সহ-সভাপতি সহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী SM শহীদুল্লাহ উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সকালে পল্টন ময়দানে 3 দিনের এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 6 বলে 6 উইকেট নিয়ে ক্লাব ক্রিকেট ইতিহাস গড়লেন ইংলিশ পেসার মাইলস ডেভিস। সাউথ স্ট্যামফোর্ডশায়ার কাউন্টি লিগের প্রিমিয়ার ডিভিশনের ম্যাচে পেনক্রিস ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে তিনি বিরল কীর্তি গড়েছেন। প্রথমে ব্যাট করতে নেমে পেনক্রিস 45.3 ওভারে তোলে 168 রান। জবাবে ব্যাট করতে নেমে পেলসাল ক্রিকেট ক্লাব শুরুতে কিছুটা লড়াই করলেও 8 ওভার শেষে তাদের সংগ্রহ ছিল 2 উইকেটে 49 রান। সেখান থেকে শুরু হয় ডেভিসের ধ্বংসযজ্ঞ। এর আগে নিজের 3য় ওভারে একটি উইকেট নেওয়া ডেভিস 9ম ওভারে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ওভারের শুরুতে একটি হোয়াইট বল করলেও দ্রুত ছন্দে ফিরে এসে শেষ 2 বলে পরপর 2 ব্যাটারকে বোল্ড করেন তিনি। পরের ওভারের প্রথম বলে উইকেট নিয়ে পূর্ণ করেন হ্যাট্রিক। পরের 3 বলেও টানা উইকেট তুলে নিয়ে সম্পন্ন করেন অবিশ্বাস্য ডাবল হ্যাট্রিক। ম্যাচের শেষে ডেভিসের বোলিং ফিগার দাঁড়ায় 6 ওভারে 16 রানে 7টি উইকেট। 48টি দল, 3টি দেশ আর আকাশ ছোঁয়া বিতর্ক। মাঠের লড়াই শুরুর আগে ফুটবল মহাযজ্ঞের রাজনীতির উত্তাপ। ইরান যুক্তরাষ্ট্র স্নায়ুযুদ্ধ আর ভিসা জটিলতায় যখন নাজেহাল বিশ্ব ফুটবল, তখন ইনফান্তিনোর বাজি রেকর্ড $13 বিলিয়ন। বড় খরচ নাকি দেউলিয়া হওয়ার শঙ্কা। কার্ডের নতুন নিয়ম আর লজিস্টিক্সের অগ্নি পরীক্ষা কি পারবে 2026 বিশ্বকাপ ইতিহাসে সেরা হতে? 29 এপ্রিল ভ্যাঙ্কুভারের কংগ্রেসের দিকে তাকিয়ে এখন গোটা বিশ্ব। হাতে সময় 2 মাস এরকম। 48 দল নিয়ে ফুটবলের মহাযজ্ঞ কিক অফের অপেক্ষায় 3 আয়োজক দেশ। কিন্তু এই বিশাল আয়োজন কি দেশগুলোকে দেউলিয়া করে দিবে? কারণ উত্তর আমেরিকা জুড়ে দীর্ঘ ভ্রমণ আর ভিন্ন ট্যাক্স নিয়মে নাজেহাল হওয়ার ভয়ে কাঁপছে ইউরোপীয় দেশগুলো। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, তাই দুশ্চিন্তাটাও আকাশ ছোঁয়া। বেশ কিছু ইউরোপীয় অ্যাসোসিয়েশনের উদ্বেগের কথা জানিয়েছেন ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। তাদের সাফ কথা, শেষ পর্যন্ত না পৌঁছালে লাভের মুখ দেখবে না অংশগ্রহণকারী দেশগুলো। কিন্তু ফিফা খেলেছে বড় চাল। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর তুরুপের তাস রেকর্ড প্রাইজ মানি। $13 বিলিয়ন আয়ের লক্ষ্যে ফিফা বলছে বড় খরচ মানেই বড় ধামাকা। এটা কি শুধু উন্নয়নের বার্তা নাকি অসন্তোষ চাপ নেয়ার মানি গেম? মাঠের লড়াই শুরুর আগেই শুরু হয়ে গেছে রাজনৈতিক ড্রামা। যুক্তরাষ্ট্রে খেলা নিরাপত্তা নিয়ে শঙ্কিত তেহরান। ভেন্যু পরিবর্তনের দাবি তুলেছিল ইরান, কিন্তু ফিফার সাফ জবাব নো চান্স। ইনফান্তিনোর বার্তা পরিষ্কার, ফুটবল দিয়েই জয় করতে হবে রাজনৈতিক বিভেদ।
বিতর্ক আরও উস্কে দিয়েছে ভিসা জটিলতা। ফিলিস্তিনি ফুটবল কর্তাদের কানাডায় প্রবেশের বাধার সম্মুখীন হওয়া, ইরানের প্রতিনিধিদের ভিসা সমস্যা, সব মিলিয়ে মাঠের বাইরের উত্তাপ যেন হার মানাচ্ছে জুন মাসের গরমকেও। কানাডা আমেরিকার ভিসা নীতি কি তবে ফুটবলের পথে দেয়াল হয়ে দাঁড়াবে? সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে লজিস্টিক ব্যবস্থাপনা। 3টি দেশ, একাধিক টাইম জোন এবং বিশাল দূরত্বে আয়োজিত এই টুর্নামেন্টের খেলোয়াড়, সমর্থক, সম্প্রচারক, আয়োজকদের এমনভাবে পরীক্ষা করবে যা আগের কোনো বিশ্বকাপে দেখা যায়নি। মাঠে এবার কার্ড নিয়ে মহানাটক। 2026 বিশ্বকাপে হলুদ কার্ডের দায় থেকে মুক্তি পাচ্ছেন ফুটবলাররা। গ্রুপ পর্ব আর কোয়ার্টার ফাইনালের পরেই সব কার্ড ভ্যানিশ হয়ে যাবে। তবে প্রতিবাদের নামে মুখ ঢাকলে বা মাঠ ছাড়লে এবার দেখতে হবে সরাসরি লাল কার্ড। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ হতে যাচ্ছে এক অগ্নি পরীক্ষা। ফিফা কি পারবে সব বিতর্ক সামলে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল উৎসব উপহার দিতে? ভ্যাঙ্কুভার কংগ্রেসের লক্ষ্য 11 জুন কিকঅফের আগে শেষ মুহূর্তের সমস্যাগুলো সমাধান করা। সেই ভ্যাঙ্কুভার কংগ্রেসের দিকেই তাকিয়ে এখন গোটা বিশ্ব। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। দর্শক, এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।